আচ্ছা, তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও সবাই কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, সাউন্ড সব ঠিকঠাক আছে, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার নাম আন্নুর রাহি আবির অ্যান্ড আই এম কারেন্টলি স্টাডিং অ্যাট IBA BBA অ্যাট ডিউ BBA ব্যাচ 33rd। সো আজকে আমরা এখানে আসছি IBA কিকস্টার্ট 1.0 কোর্সে HSC ইংলিশ নিয়ে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SSC HSC অ্যাডমিশনের সবচেয়ে ভাস্ট যে কটা টপিক আছে তার মধ্যে একটা, সেটা হইতেছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্ব আমি জানি এটা আমাকে অনেক প্যারা দিচ্ছে SSC লাইফে HSC লাইফে অ্যাডমিশনে, তোমাদের অনেক প্যারা দেয় আমি জানি। অ্যান্ড এটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে হিউজ মার্কস থাকে, SSCতেও ছিল, HSCতেও থাকে, এবং যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতে তুমি দেখবা এখান থেকে একটা বড় পোর্শনের মার্কস তুমি কমন পাচ্ছ। সো চলো আস্তে আস্তে আমরা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বসের যে বিষয়টা, এখানে অনেক রুলস থাকে, দ্যাটস ট্রুথ, বাট নাম্বার অনেক বেশি থাকে। আমরা আজকে ক্লাসে দেখব ছোট করে খুব সবচেয়ে কম রুলসের মধ্যে প্র্যাকটিস করে অন্য যে কোনোভাবে এটাকে আমরা কীভাবে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, ঠিক আছে? চলো আগে শুরু করি যে হোয়াট ইজ ভার্ব। এই ভার্বটা আসলে কি জিনিস, এটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি। ভার্ব হইতেছে মেইনলি একটা ওয়ার্ড, একটা পার্টস অফ স্পিচ, যেটা সেই সেন্টেন্সের সাবজেক্টকে কি করতেছে এটা ডেসক্রাইব করে, ঠিক আছে? তো ভার্ব মানে আমরা সবাই জানি ক্রিয়া, অর্থাৎ কাজ করা। কিন্তু ভার্ব কার কাজকে ডিফাইন করে? ভার্ব ডিফাইন করে মূলত সাবজেক্টের কাজকে। ভার্ব থাকে মেইনলি তিনটা ফর্মে, ঠিক আছে? তিনটা ফর্মে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল। যেমন দেখো, আমি যদি গো এর কথা বলি, গো, ওয়েন্ট, আর এটা হচ্ছে গান। এইটা হচ্ছে গো, এই ভার্বটা তিনটা ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা হইতেছে V1 বা প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বলি V2 বা পাস্ট ফর্ম, আর এইটাকে আমরা বলি V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো কখন আমরা কোন ফর্মটা ইউজ করবো এটা আমরা একটু পরে ডিটেলসে যাব, ঠিক আছে? তো এই তিনটা ফর্মের বাইরেও ভার্বের আরেকটা ফর্ম আমরা ইউজ করি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল বা জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপাল বা জিরান্ট, এটা দুইটা মানে কিন্তু প্রায় একই। এটা হইতেছে ভার্বের যে বেস ফর্ম, এটার সঙ্গে জাস্ট আমরা আইএনজি যুক্ত করব। বাট এই দুটো কি তাহলে একই? না, দুইটা একই না, দুইটা আলাদা আলাদা, এবং দুইটা ব্যবহারও কিছুটা আলাদা আলাদা, সেটা আমি একটু পরে দেখতেছি, ঠিক আছে? সো স্টে উইথ আস। এরপরে দেখো, রাইট ফর্ম অফ ভার্ব মেইনলি ডিপেন্ড করে কিসের উপরে। তুমি একটা ভার্বের কোন ফর্ম বসাবে, প্রেজেন্ট না পাস্ট পার্টিসিপাল, আইএনজি যুক্ত করবা, এটা ডিসিশনটা তুমি কিসের উপর বেস করে নিবা? এই ডিসিশনটা মূলত মানে তিনটা জিনিস উপর বেস করে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচার মেইনলি টেন্স, ভার্ব, সাবজেক্ট অ্যান্ড কনটেক্সটের উপর ডিপেন্ড করে। তো আমরা এক এক করে এগুলো দেখবো, ঠিক আছে? ফার্স্টলি সাবজেক্ট। সাবজেক্টের বিষয়টা খুবই ইজি, এটা কিন্তু তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, ঠিক আছে? ক্লাস অন্ততপক্ষে 4-5 থেকে পড়ে আসছো যে ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। অন্য যে কোনো ক্ষেত্রে ভার্বের যে একদম র বেস ফর্মটা ওইটাই বসে, ঠিক আছে? যেমন ধরো হি, শি, রহিম অথবা অ্যানি নাম, ঠিক আছে? এটার সঙ্গে যদি কোনো ভার্ব বসে, এই ভার্বের সঙ্গে যোগ হয় এস বা ইয়েস, ভার্বের উপর ডিপেন্ড করে। বাট এটা তো তোমরা সবাই জানো। এর মধ্যে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করি, যদি সাবজেক্টের ক্ষেত্রে কোনো ক্লজ বসে তাইলে ওই ক্লজটাকে কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করি, ঠিক আছে? ক্লজ জিনিসটা কি ভাইয়া? ক্লজ হইতেছে, এটা এর আগের ক্লাসে আবরার ভাই তোমাদের পড়ানোর কথা, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ওইখানে তোমরা দেখতে পাবা। ক্লজ হচ্ছে এক ধরনের সেন্টেন্স, এটা একটা ফুল সেন্টেন্স হতে পারে, অর্থাৎ একটা সেন্টেন্সের মতো ফুল মিনিং বুঝাইতে পারে, আবার সেটা নাও হইতে পারে, ঠিক আছে? ক্লজ দুই ধরনের হতে পারে, সাবঅর্ডিনেট হইতে পারে, কোঅর্ডিনেট হইতে পারে। যেমন দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, দ্যাট বাংলাদেশ is an independent country
এরপরে ধরো আমি একটা এখানে ভার্ব দিলাম, যেখানে একটা বি ভার্ব বসবে, ঠিক আছে, নোন টু অল। এবার এই বি ভার্বটা কি? বি বলতে আমরা কি বুঝি? এম, ইজ, ওয়্যার, ওয়াজ, ওয়্যার, এগুলো হইতেছে বি ভার্ব, ঠিক আছে। এই বি ভার্বগুলোর মধ্যে কোনটা বসবে? এখন বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, এটা তো পাস্টে ছিল এমন না, প্রেজেন্টে আছে, ঠিক আছে, তার মানে প্রেজেন্ট ফর্মটাই বসবে। এখন প্রেজেন্ট ফর্মের মধ্যে কোনটা বসবে? ইজ বসবে না আর বসবে? এখন যেটা বললাম, এটা কিন্তু একটা ক্লজ, দ্যাট বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং এই পুরা ক্লজটাই কিন্তু দেখো এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। এবং যখন একটা ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন ওইটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করব। অর্থাৎ এটা পুরোটা মিলে একটা সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এখানে বসবে হচ্ছে ইজ। বুঝতে পারছো ভাইয়া? এখানে ইজ বসবে কেন? কারণ এই পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সের যে ভার্বের অংশটুকু, যেটা নিজে একটা সেন্টেন্সের মতো একটা ক্লজ, এইটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করব, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো তোমরা জানো, আমরা আস্তে আস্তে আরেকটু ডিপে ঢুকতেছি। এবার টেন্সের ক্ষেত্রে এটাও তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো। কোন টেন্স হলে কি হবে দেখো, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট সিম্পল হলে একদম ভার্বের বেস ফর্মটা বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এসটা যুক্ত হয়। অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার হলে যে এস বাই এস যুক্ত হবে, এটা কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র এটার জন্য প্রযোজ্য, ঠিক আছে। এখানে যদি তোমার ধরো এটা যদি পাস্ট পাস্ট কিংবা ফিউচার বা প্রেজেন্টেরই কন্টিনিউয়াস বা পারফেক্টে একটা কনটেক্সট থাকে, তখন কিন্তু তোমাকে এস বাই এস যুক্ত করতে হবে না। এস বাই এস যুক্ত করবা কখন? দুইটা সময়। নাম্বার ওয়ান, যদি প্রেজেন্ট সিম্পল হয়। নাম্বার টু, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো এই যে বাকি ফর্মগুলো, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো। যেমন ধরো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে এম ইজ আর এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ অথবা হ্যাজের সঙ্গে পাস্ট পার্টিসিপল যোগ হয়। পাস্ট সিম্পল হইলে পাস্ট ফর্ম বসে। পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ অথবা ওয়্যারের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বসে। পাস্ট পারফেক্ট হইলে হ্যাডের সঙ্গে পাস্ট পার্টিসিপল বসে। আর ফিউচার হইলে উইল, শ্যাল, পরে বি আসে, হ্যাভ আসে। সো এগুলো তোমরা মোটামুটি জানো, এখানে তোমার বেশি সময় নিব না। সো তোমরা জাস্ট এটা একটু দেখে নাও, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে প্লিজ লেট মি নো। দেখো আমরা একটু পরের স্লাইডে যাই। ভয়েস, রাইট ফর্ম অফ ভার্বের মূল প্যারাটা কি জানো? রাইট ফর্ম অফ ভার্ব তো সেন্টেন্স আকারে এক এক করে থাকে না, পুরো একটা কনটেক্সটের মধ্যে তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে। একটা স্টোরি বলা থাকবে, সেই স্টোরিটা প্রেজেন্টের হইতে পারে অথবা ফিউচার ওরিয়েন্টেড হইতে পারে, অথবা বেশিরভাগ সময় যেটা হয় পাস্টের হয়। তো এই রাইট ফর্ম অফ ভার্বের নাম্বারটা ইনশিওর করার জন্য তোমার ওই পুরো কনটেক্সট জানা জরুরি। এবং এই কনটেক্সট জানার জন্য সবচেয়ে বেশি যেটা প্যারা দেয় সেটা হইতেছে ভয়েস। বুঝতে পারছো ভাইয়া? তো তুমি জানতেছো যে এটা তোমার ধরো পাস্টের ঘটনা আসছো, পাস্ট সিম্পলি নিবা, দ্যাটস ওকে। বাট কথা হইতেছে বেশিরভাগ সময় দেখা যায় যে ওইখানে ভয়েসের ইউজ করতে হয়। ভয়েস সম্পর্কে আমরা ডিটেলস একদম যাবো না, এখানে যতটুকু লাগে আমরা ঠিক ততটুকুই দেখবো। একটু ছোট্ট করে দেখে নিই। দেখো ভয়েস আমরা জানি মেইনলি দুইটা, একটা হইতেছে অ্যাক্টিভ, আরেকটা হইতেছে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন তোমাকে কনটেক্সটটা দেখে বুঝতে হবে যে তুমি কোনটা ইউজ করবা, প্যাসিভে যাবা না অ্যাক্টিভে যাবা। অ্যাক্টিভের মূল বিষয়টা কি? অ্যাক্টিভে সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভের ক্ষেত্রে কাজ করানো হয়। সো আমি ধরে নিচ্ছি যে তোমরা এই দুটো স্ট্রাকচার, অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার মোটামুটি জানো, কারণ ভয়েস নিতে গেলে ভয়েস একটা পুরো একটা ডিটেলস ক্লাস লাগবে, আমি তো ডিটেলসে যাচ্ছি না। সো তোমরা নিশ্চয়ই জানো যে প্যাসিভের ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা বি ফর্মে একটা ভার্ব নিয়ে আসি, এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল অংশটা আমরা ব্যবহার করি। যেমন দেখো আমি যদি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, আই বাই আ পেন, a pen is bought by me. তো এর মধ্যে এটা হচ্ছে অ্যাক্টিভ এন্ড এটা হচ্ছে সেটার প্যাসিভ ফর্ম। এটা একদম বেসিক জিনিস, এটা তোমরা জানো। বাট রাইট ফর্ম অফ ভার্বে এটা কেমনে কাজে লাগবে, ঠিক আছে, আমরা এটা একটু দেখে নেই। যেমন দেখো তোমার ধরো
রাইট ফর্ম ভার্বে যে স্টোরিটা দেওয়া আছে, স্টোরিটা শুরু হয়েছে এমনি যে ওয়ান্স আপন আ টাইম আ প্লেট, আচ্ছা আ গোল্ডেন প্লেট, এইখানে তোমার ধরো গ্যাপটা দেওয়া আছে, এখানে ভার্বটা দেওয়া আছে স্টিল ফ্রম আ প্যালেস। এখন তোমাকে এই জায়গাতে বসাইতে হবে, ঠিক আছে, স্টিলের কোন একটা ফর্ম বসাইতে হবে। যেহেতু এখানে আছে ওয়ান্স আপন আ টাইম, তুমি এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো এটা হচ্ছে পাস্ট বসাইতে হবে তোমাকে। বাট আমরা যদি এখানে গোল্ডেন প্লেট স্টোল বসাই তাহলে কি সেন্টেন্সটা ঠিক হবে? হবে না। কারণ দেখো, তুমি যে কনটেক্সটে দেখো যে একটা প্লেট চুরি হয়েছে প্যালেস থেকে। প্লেট তো আর নিজে নিজে কাউকে চুরি করতে পারে না, নিশ্চয়ই প্লেটটাকে কেউ চুরি করছে। যখন সাবজেক্ট এই যে আ গোল্ডেন প্লেট, এটা নিজে কাজ করতেছে না, এটাকে কেউ সরাইছে, এটাকে কেউ চুরি করছে। সাবজেক্ট নিজে কাজ করে নাই, অন্য কেউ করছে। তাহলে পুরো জিনিসটা কোন ফর্মে যাবে ভাইয়া? এই পুরো জিনিসটা প্যাসিভ ফর্মে আসবে। আমি যদি প্যাসিভে নিয়ে যাই তাহলে এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আসছে এবং পাস্ট ইনডিফিনিটে আসছে, ওয়াজ স্টোলেন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো ভয়েস কোন কনটেক্সটে তোমার কাজে লাগবে? তোমার বেশিরভাগ সময় দেখা যায়, বুঝতে পারছো যে পুরা ধরো প্যাসেজটার একটা বড় অংশ তোমার ভয়েস হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসে আছে, তো তোমাকে পুরোটা প্যাসিভ দিয়ে করতে হবে। সো তোমাকে আগে ভালো করে সেন্টেন্সটা পড়তে হবে। ফার্স্ট যেটা করবা, টেন্স আইডেন্টিফাই করবা যে টেন্সটা আসলে কি, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। এরপরে দেখবা যে এই সাবজেক্ট ওয়াইজ এখানে আসলে কি বসবে, এটা ভয়েসটা কি আছে। যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তো এভরিথিং ইজ গুড। যে প্যাসিভ ভয়েস থাকে তখন তোমাকে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার এইটা মেনটেন করে এখানে বসাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। প্রথমেই বললাম ভার্বে মেইনলি তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটার বাইরে আরেকটা ফর্ম আছে, সেটা হইতেছে ভার্বের সঙ্গে, এটা হইতেছে V1, এটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করি। এটার সঙ্গে আইএনজি যুক্ত করলে যেটা হয় সেটা হচ্ছে জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? গঠনগত কোনো ডিফারেন্ট নেই, ঠিক আছে, দুটাতেই ভার্বের সঙ্গে আইএনজি লাগে, বাট ব্যবহারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। আমরা একটু ছোট্ট করে দেখে নিই। জিরান্ড আর পার্টিসিপল, এটা সংক্ষেপে আমরা পার্টিসিপল বলি, এটা মেইনলি বুঝতে পারছো প্রেজেন্ট পার্টিসিপল। আর পার্টিসিপল তো এটা আমরা ভার্বে ফর্মেই দেখছি। জিরান্ড সাধারণত আমরা ইউজ করি নাউনের পরিবর্তে, আর পার্টিসিপল আমরা ইউজ করি অ্যাডজেক্টিভের জায়গায়। এটা আমি একটা উদাহরণ দেখে এসে দেখো। যদি উদাহরণ দেখতে চাই, এটা খুবই জনপ্রিয় একটা সেন্টেন্স, ড্যাশ ইজ দ্য গুড এক্সারসাইজ। এখানে দেখো ওয়াক আছে, অর্থাৎ ওয়াকটা হইতেছে বেস ফর্ম, রাইট। এখন তুমি এখানে কি বসাবা? এটা তো সাবজেক্টের জায়গা, এন্ড আমরা জানি সাবজেক্টের জায়গাতে একমাত্র কে বসতে পারে, ইদার নাউন বসতে পারে, অথবা নাউন ফ্রেজ বসতে পারে, অথবা নাউন ক্লজ বসতে পারে। আচ্ছা, পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ ঠিক কোন জায়গায় বসবে এটা আমরা অন্য একদিন ডিসকাস করে নিব। জাস্ট ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখি, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুই জায়গাতে অবশ্যই নাউন ওরিয়েন্টেড কেউ বসবে। ইদার নাউন নিজে বসবে, অথবা তার রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রোনাউন বসবে, অথবা একটা নাউন ফ্রেজ বসবে, অথবা একটা নাউন ক্লজ বসবে, অর্থাৎ নাউনের কিছু না কিছু বসবে সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গাতেই। একটা উদাহরণ দেখো, এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে, এখানে অবজেক্ট কি বসছে? আ গুড এক্সারসাইজ। এটা কি? এটা হইতেছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি হয় বুঝলাম? এটা হইতেছে ডিটারমিনার, এটা হইতেছে অ্যাডজেক্টিভ, আর এটা হইতেছে নাউন। তো এগুলো আমরা একদিন ডিটেলস ক্লাসে দেখবো, আজকে জাস্ট একটু দেখানোর জন্য দেখালাম যে এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ। যাই হোক, তো আমরা যেটা বুঝলাম যে এইখানে যেটা বসবে সেটা হইতেছে একটা নাউন, অ্যান্ড আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি আমরা ওটা জিরান্ট করি, জিরান্টটা আমরা দেখলাম নাউনের কাজ করে। সো এখানে যে অ্যান্সারটা বসবে সেটা হইতেছে ওয়াকিং। এটা তো বুঝলাম যে ঠিক আছে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। যেখানে যেখানে আমাদের ধরো নাউনের জায়গা, তো মনে হচ্ছে এখানে একটা নাউন বসার কথা, কিন্তু ওখানে একটা ভার্ব দেওয়া আছে,
ওই সমস্ত জায়গাতে তুমি যেটা করবা ওয়াকের সঙ্গে আইন যে কোনো ভার্ব যেটা থাকবে আর কি সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবা, তাহলে এটা জিরান্ট হয়ে যাবে এবং যে কোনো জিরান্ট নাউনের কাজ করে। এবার জিরান্ট অ্যান্ড পার্টিসিপেলের একটা আমরা বেসিক পার্থক্য দেখে নেই। এইখানে ওয়াকিং আমরা যেটা দেখলাম নাউনের কাজ করতেছে, সো এটা হইতেছে জিরান্ট। বাট একটা সেন্টেন্স এরকম থাকে যে যেমন ধরো আই স ফ্লাই বার্ড, এটা ধরো তোমার সেন্টেন্স, এখানে তোমাকে বসাতে হবে যে কোনো কিছু একটা। তো আমি একটু আগে দেখলাম এটা একটা নাউন ফ্রেজ যেহেতু অবজেক্টে আসছে, এখানে এটার মধ্যে তোমার ধরো এই যে বার্ড, যেটা বার্ড হইতেছে নাউন, এ হইতেছে ডিটারমিনার, তাহলে এইখানে কে বসবে? এখানে অ্যাডজেক্টিভ বসছিল এর আগে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু এখানে তো ফ্লাই তো একটা ভার্ব, ভার্বকে আমি অ্যাডজেক্টিভ কেমনে করবো? আমরা একটু আগে দেখলাম ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে ইদার সেটা নাউন হবে অথবা সেটা অ্যাডজেক্টিভ হবে। যেহেতু এটা অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব দেওয়া আছে, আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ করে দিব। তাহলে এখানে উত্তরটা আসবে হইতেছে ফ্লাইং। এবার দেখো ভাইয়া, আমরা দুই জায়গাতেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি, একবার সেটা নাউনের কাজ করছে, একবার সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ওইটা নাউনের কাজ করবে তখন এইটা হইতেছে জিরান্ট, অ্যান্ড যখন সেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপেল। বাট দুই ক্ষেত্রে কাজ তোমার একই। জাস্ট এটা জানার জন্য জেনে রাখো, যদি রাইট ফর্ম অফ ভার্বের কোনো কনটেক্সটে কোনো কোয়েশ্চেনে ভার্বটাকে এমন জায়গাতে দেখতে পাও ইদার ওখানে নাউন বসার কথা আর ওইখানে অ্যাডজেক্টিভ বসার কথা, তাহলে একদম চোখ বন্ধ করে তুমি ওটার সঙ্গে জাস্ট আইএনজি যুক্ত করে দিবা, দ্যাটস এনাফ। এরপরে দেখো জিরান্ট কোথায় ইউজ করবা, পার্টিসিপেল কোথায় ইউজ করবা। এর আগে একটা কথা বলি, দেখো কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব পাশাপাশি একা এমনি বসতে পারে না। একটা ভার্ব যদি তুমি বসাও, V1 বসাও, এরপরে যে ভার্বটা নেই, ভার্বটা তোমাকে কিছুটা চেঞ্জ করতে হবে, ইদার পার্টিসিপেল করতে হবে অথবা তোমাকে জিরান্ট করতে হবে। দেখো আমি যদি একটু উদাহরণ দেখি, অথবা এই যে এটা একটা ভার্ব, এই পুরো সেন্টেন্সটা কিসে আসছে? পাস্ট ইনডিফিনিটে আসছে, আই স হিম। এরপর আমরা আরেকটা ভার্ব যদি ইউজ করি, ওই ভার্বকে আমরা ফর্মে ইউজ করতে পারবো না, ইদার আমাকে জিরান্ট করতে হবে অথবা পার্টিসিপেল করতে হবে। হয় আমি বলবো আই স হিম ওয়াকিং দেয়ার, অথবা আই স হিম টু ওয়াক দেয়ার। বাট এটার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা একটু সামনে গিয়ে দেখবো। বাট তুমি জাস্ট এটা জেনে রাখো যে দুইটা ভার্ব একই সেন্টেন্সে যদি না কমা বা অ্যান্ড না দেওয়া থাকে, দুইটা ভার্ব একই সেন্টেন্সে ফর্মে বসতে পারে না, ইদার তাকে আমার জিরান্ট করতে হবে অথবা তাকে পার্টিসিপেল করতে হবে। ঠিক আছে, এবার কখন জিরান্ট করব কখন পার্টিসিপেল করব এটা কেমনে বুঝবো? দেখো এখানে একটা আসার কথা হইতেছে যে বেশিরভাগ সময় তুমি ইদার জিরান্ট করতে পারো অথবা পার্টিসিপেল করতে পারো, এটা প্যারা হয় না। ঠিক আছে, দুইটাই অ্যাকসেপ্ট করা হয়। বাট হ্যাঁ, কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বকে জিরান্ট করতে হবে, আর কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যদি ওই ওয়ার্ডগুলোর পরে পার্টিসিপেল আসে, ওয়ার্ডগুলোর পরে অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বগুলোকে পার্টিসিপেল করতে হবে। যেমন দেখো এগুলো হচ্ছে জিরান্টের ওয়ার্ড, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ভার্ব। এখন এই ভার্বগুলোকে তুমি যদি কোথাও দেখো, এই ভার্বগুলোর পরে যে ভার্ব আসবে সেই ভার্বগুলোকে জিরান্ট করতে হবে। যদি তুমি উদাহরণ চাও, এখানে একটা দেখো ভার্ব ছিল হইতেছে ধরো যে ডিসলাইক অথবা ডিসকাস। আমি যদি ডিসলাইক দিয়ে একটা উদাহরণ দিই, উই অল ডিসলাইক, কি বলবো, স্টাডিং। এখান ধরে যে এরকম একটা ইয়ে আছে অ্যাট আফটারনুন। এবার এখানে কি বসবে? এখানে দেখো এটা একটা হইতেছে ভার্ব, এরপরে আরেকটা ভার্ব বসছে, যেটা বললাম একটা ভার্বের পর আরেকটা ভার্ব ফর্মে বসতে পারবে না, ইদার তাকে জিরান্ড হইতে হবে অথবা তাকে পার্টিসিপল হইতে হবে। এখন আমরা যেটা দেখলাম ডিসলাইক যেটার পরে জিরান্ডের ফর্মে পড়ে, ডিসলাইকের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বটাকে আমরা কি করব? ওই ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে দিব। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি বাক্যটা দাঁড়াবো উই অল ডিসলাইক
স্টাডিং অ্যাট আফটারনুন। এখানে কিন্তু আমি এটাও করতে পারতাম যে পার্টিসিপল যদি করতে চাইতাম উই অল ডিসলাইক টু স্টাডি, বাট এটা হইতেছে প্রিফারেবল, ঠিক আছে, কারণ এটা জিরান্ডের লিস্টে এই ওয়ার্ডটা আছে ডিসলাইক। অর্থাৎ এভাবে জিরান্ডের লিস্টে যতগুলো এরকম ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের পরে, এগুলো প্রত্যেকটা কিন্তু ভার্ব, এই সমস্ত ভার্বের পরে ওই একই সেন্টেন্সে অ্যান্ড যুক্ত না হয়ে যদি অন্য কোনো ভার্ব বসে সেই ভার্বকে আমরা জিরান্ড করে দিব, অর্থাৎ আইএনজি যুক্ত করব, ঠিক আছে। এগেইন বলতেছি, জিরান্ডের ক্ষেত্রে যেটা হবে সেটা হইতেছে এই শব্দগুলোর পরে যদি অন্য কোনো শব্দ আসে সেটাকে আমরা আইএনজি যুক্ত করে দিব। এরপরে আরেকটা বিষয় আছে, যদি আইএনজি যুক্ত না করি আমাদের কাছে আর কি অপশন আছে, সেটা হইতেছে আমরা ইনফিনিটিভ করে দিতে পারি। ইনফিনিটিভ কি, যে কোনো একটা ভার্বের আগে, বেস ফর্মের আগে আমরা যদি টু লাগাই ওইটাই হইতেছে ইনফিনিটিভ, ঠিক আছে। যে কোনো ভার্বের আগে আমরা যদি টু যোগ করি ওইটাই ইনফিনিটিভ হয়ে যাবে। উদাহরণ কি হইতেছে, এই যে ইনফিনিটিভের জায়গায় এই যে যতগুলো তোমার ধরো ভার্ব আসছে, এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেই ভার্বগুলোকে আমরা ইনফিনিটিভ করে দেবো, অর্থাৎ টু করে দেবো। জাস্ট একটা উদাহরণ দেখি, ধরো যে ফেইল, ফেইলের উদাহরণটা যদি আমরা দেখতে চাই, দেখো একটা সেন্টেন্স তৈরি করি ফেইল দিয়ে, যে এখানে দেখো তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি ইদার করতে পারো হি ফেইলড টু গো দেয়ার, অথবা করতে পারো হি ফেইলড গোয়িং দেয়ার, ঠিক আছে। তোমার হইতেছে এটা করলে কি হবে, এটা করলে হবে ইনফিনিটিভ, আর এটা করলে হইতে হবে জিরান্ড। এবার এখানে আমরা কোনটা বসাবো, আমরা যদি দেখলাম যে ফেইল এই শব্দটা আসছে ইনফিনিটিভের তালিকায়, সো আমাদের কাছে প্রিফারেবল হবে টু গো করাটা, আমরা গোয়িংটা করব না, ঠিক। অর্থাৎ এই যে এই পুরো লিস্টে এটা তোমরা একটু কয়েকবার রিডিং দিবা। তবে আসার কথা হইতেছে এগুলো আসলে খুব একটা বেশি ম্যাটার করে না, বুঝতে পারছো। এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে তুমি ইনফিনিটিভও করতে পারো, জিরান্ডও করতে পারো, এটা খুব একটা বেশি প্যারা দেয় না। বাট স্টিল তুমি এগুলো একটু চোখ বুলে যাবা, যাতে এগুলো তো মনে থাকে, যে এগুলো আসলে দেখলে বুঝতে পারবে। তুমি যে কয়েকবার প্র্যাকটিস করো যে অ্যাভয়েড, অ্যাকনলেজ, অ্যাডমিট, অ্যাডভাইস, অ্যালাউ, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, বিওর, ক্যান্ট হেল্প, সেলিব্রেট, কনসিডার, ডিফেন্ড, ডিলে, ডিটেস্ট, ডিসকন্টিনিউ, ডিসকাস, ডিসলাইক, ডিসপিউট, রেট, কনফেস, এই ভার্বগুলো তুমি যেখানে দেখবা এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বগুলোকে তুমি জিরান্ড করে দেবা, অর্থাৎ আইএনজি করে দেবা। যদি এই ভার্বগুলো আসে, ইনফিনিটিভ ভার্বগুলো আসে, এই ভার্বগুলোর পরে যে ভার্বটা আসবে ওই একই সেন্টেন্স, আবার বলতেছি অ্যান্ড যুক্ত না হলে ওই একই সেন্টেন্সে যদি এই ভার্বগুলোর পরে অন্য একটা ভার্ব আসে সেই ভার্বগুলোর পরে ওগুলোকে তুমি ইনফিনিটিভ করে দিবা, অর্থাৎ সেই ভার্বগুলো আগে জাস্ট টু লাগাই দিবা। এটা নিয়ে আমরা একটু পরে আবার একটু দেখবো, কারণ এগুলো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বাট কথা হইতেছে এই দুটো সবসময় সেম কিনা, জিরান্ড আর ইনফিনিটিভ এই দুটো সেম কিনা। উত্তর হইতেছে আনফর্চুনেটলি না, দুটো একই অর্থ বহন করে না। বাট মনে তো হয় একই অর্থ বহন করে, যে ভাই হি ডিসলাইকস গোয়িং দেয়ার অথবা হি ডিসলাইকস টু গো দেয়ার, মানে তো দুটো তো একই, যে সে সেখানে যাইতে অপছন্দ করে। দ্যাটস ট্রু, বেশিরভাগ ক্ষেত্রে একই হয়, কিন্তু সব সময় একই হয় না। কখন একই হয় না, দেখো আই ফরগট কলিং হার, এটা হইতেছে আমরা আইএনজি যোগ করছি, জিরান্ড বলতে পারো। আর আই ফরগট টু কল হার, এখানে আমরা টু যোগ করছি, অর্থাৎ ইনফিনিটিভ করছি, ঠিক আছে। এই দুটোর অর্থ এক না। আই ফরগট কলিং হার অর্থ যে আমি তাকে কল করছি কিনা এটা আমার মনে নাই, এই ঘটনাটা আমি ভুলে গেছি। আই ফরগট কলিং হার মানে তাকে কল করছি কিনা এটা আমার মনে নাই। বাট আই ফরগট টু কল হার অর্থ যে আমি তাকে কল করতে ভুলে গেছি, ঠিক আছে। এটা ধরো এক ধরনের কনফেস, আর এটা হচ্ছে এক ধরনের দ্বিধা। অর্থাৎ আই ফরগট টু কল হার এটা অর্থ আমি তাকে কল করতে ভুলে গেছি, আর আই ফরগট কলিং হার অর্থ আমি তাকে কল করছি কি না এই ইভেন্টটা আমার আর মনে নেই। দুইটা অর্থ কিন্তু অনেক আলাদা, অনেক ডিফারেন্ট। আরেকটা উদাহরণ দেখো, রাহি কুইটস টু ওয়ার্ক হেয়ার আর রাহি কুইটস ওয়ার্কিং হেয়ার, সেম রাইট, দেখতে একই মনে হইতেছে, বাট বিষয়টা একই না।
রাহি কুইটস টু ওয়ার্ক এর অর্থ রাহি অন্য কোথাও কাজ ছেড়ে দিছে এখানে কাজ করার জন্য। রাহি অন্য কোথাও কুইট করছে টু ওয়ার্ক হেয়ার, এখানে কাজ করার জন্য। বাট রাহি কুইটস ওয়ার্কিং হেয়ার অর্থ কিন্তু রাহি এখানে কাজ করা শেষ করে দিছে, আর এখানে ওয়ার্কিং হেয়ার এটা রাহি কুইট করে দিছে। বিষয়টা হচ্ছে এই দুটা কিন্তু টোটাল ডিফারেন্ট। এক কথা যদি বলি ইনভার্স, ঠিক আছে, প্রথমটাতে বুঝাইতেছে যে অন্য কোথাও তোমার ধরো কাজ ছেড়ে দিচ্ছে এখানে কাজ করার জন্য, সেকেন্ডটাতে বুঝাইতেছে যে এখানে কাজ করা ছেড়ে দিছি। সো তুমি কখন বুঝবা যে কখন তোমার এই টু কল আর কলিং আর কখন ওয়ার্ক আর টু ওয়ার্কিং আর টু ওয়ার্ক, এই দুটা ডিফারেন্সিয়েট করবে কেমনে? এই দুটো ডিফারেন্সিয়েট করতে আসলে তোমাকে কনটেক্সট বুঝতে হবে, বুঝতে পারছো? তুমি যদি একবার তোমার যে টেক্সটটা আছে রাইট ফর্ম অফ ভার্বে সেটা কনটেক্সট বুঝতে পারো, তোমার আসলে 70% প্রবলেম ওখানে সলভ হয়ে যাবে। বাট ফর্চুনেটলি আসার কথা হইতেছে এসএসসি বা এইচএসসি লেভেল সাধারণত এত জটিল জিনিসপত্র দেয় না, কম দেয়, যার কারণে খুব বেশি প্যারা হবে না, একটু বেশি প্র্যাকটিস করবা, ওটা ঠিক হয়ে যাবে। এরপর স্লাইডটা দেখো। হ্যাঁ, যে তখন বললাম যে একটা ভার্বের পরে যদি একই সেন্টেন্সে অ্যান্ড যুক্ত না হয় আরেকটা ভার্ব আসে, ইদার জিরান্ট করতে হবে অথবা ইনফিনিটিভ করতে হবে। বিষয়টা আসলে সবসময় সত্য না। পৃথিবীতে এমন কিছু নাই যেটা কোনো ব্যতিক্রম নাই, ইংরেজিও ওইটার মধ্যে পড়ে। সো এইটারও ব্যতিক্রম আছে। এটা যে ব্যতিক্রম আছে এটাকে আমরা নাম দিচ্ছি বেয়ার ইনফিনিটিভ। কি নাম দিচ্ছি ভাইয়া? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের বৈশিষ্ট্যটা কি? বেয়ার ইনফিনিটিভে কিছু ভার্ব আছে, কিছু ওয়ার্ড আছে, এগুলার পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বগুলোর ডিরেক্টলি র ফর্ম যেটা ওইটাই বসে যাবে। ওটাকে আমরা কোনো চেঞ্জ করবো না, জিরান্ডও করবো না, পার্টিসিপল তো করবোই না, ইনফিনিটিভও করবো না, ঠিক আছে? এটার উদাহরণ কি? এটার উদাহরণ দেখো মেইনলি তিনটা। একটা হইতেছে পজিটিভ ভার্বগুলান। পজিটিভ ভার্ব কি এখানে দেখো উদাহরণ দেওয়া আছে মেক, হেল্প, লেট আর হ্যাভ। এগুলার পরে যদি কোনো ওয়ার্ড বসে, কোনো ভার্ব বসে আর কি, তো সে ভার্বগুলো কোনো চেঞ্জ হবে না। উদাহরণ দেখো, আমরা একটু উদাহরণ লিখি। যেমন ধরো হি মেড মি দিস, তো বা আই লেট ইউ গো। এই দুটো উদাহরণ যদি আমরা দেখি ভাইয়া দেখো, এটা তো একটা ভার্ব, একই সেন্টেন্স আর একটা ভার্ব আসলে আমাদের কী করা উচিত ছিল? মানে বলা উচিত ছিল হি মেড মি টু ডু দিস অথবা হি মেড মি ডুইং দিস। বাট এখানে আমরা যদি ধরো টু ডু দিই অথবা ডুইং দিই, এই দুইটা কোনোটাই কিন্তু হবে না, কারণ এটা হইতেছে বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ে গেছে। বেয়ার ইনফিনিটিভে পজিটিভ ভার্বে মাত্র 4টা ভার্ব আছে, মনে রাখা খুবই সহজ, ঠিক আছে? লেট, মেক, হেল্প, হ্যাভ, এই 4টা জাস্ট মনে রাখবা। মেক, হেল্প, লেট, হ্যাভ, এই 4টা ভার্ব যেখানে বসবে তারপরে কোনো ভার্ব আসলে ওটার বেস ফর্মে বসে যাবে, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে ডু নিজেই। হি মেড মি ডু দিস, এইটাই। এটাকে ডুকে আমরা কোনো চেঞ্জ করবো না, হি মেড মি ডুইং দিসও করবো না, হি মেড মি টু ডু দিস এটাও করবো না, কারণ এটা বেয়ার ইনফিনিটিভ। ঠিক এভাবেই আই লেট ইউ, এখানে তোমার ধরো আমি যদি টু গো দিই, কারণ লেট একটা ভার্ব, একই সেন্টেন্স আরেকবার ভার্ব আসছে, ইদার আমার ইনফিনিটিভ করার কথা অথবা আমার ধরো তোমার জিরান্ট করার কথা। বাট এই দুইটার মধ্যে কোনোটাই হবে না, কারণ এটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ এটা পরে হবে আই লেট ইউ গো। যে V1 একদম বেস ফর্মটা, ওই বেস ফর্মটা এখানে বসে যাবে, ঠিক আছে? এরকম আর দুইটা কি কি? একটা হইতেছে তোমার হেল্প আর একটা হইতেছে হ্যাভ। এই 4টা ওয়ার্ড যেখানে দেখবে, এই 4টা ভার্ব যেখানে দেখবা, এর পরে যদি অন্য কোনো ভার্ব বসে সেটা র ফর্ম বসবে। হ্যাঁ, এখানে আরেকটা জাস্ট ছোট্ট ঝামেলা আসছে, সেটা হইতেছে হ্যাভ। এই হ্যাভ এটা কিন্তু তোমার ধরো যে কোনো পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। ওই সময় যেমন ধরো হি হ্যাজ, ঠিক আছে? এখানে কিন্তু আবার হি হ্যাজ ডু দিয়ে আসে না, কারণ এটা হচ্ছে এটা পারফেক্ট টেন্স উদাহরণ। এখানে যেটা হবে সেটা হইতেছে ওই পাস্ট পারফেক্টটাই বসবে, হি হ্যাজ ডান দিস, ঠিক আছে? হ্যাভের ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম তুমি কিছু ব্যতিক্রম দেখবা, বাট কথা হইতেছে তুমি সেন্টেন্স থেকে বুঝে যাবা যে হ্যাভ কোন ফর্মে ব্যবহার হইতেছে। হ্যাভ যদি নিজেই মেইন ফর্মে ব্যবহার হয়ে যায়, যেমন ধরো এখানে তো হ্যাভ দেখো এটা কিন্তু মেইন ভার্বের পার্ট না, মেইন ভার্বটা আমরা এটা ইয়া করি, আর হ্যাজ হইতেছে এটা সঙ্গে বসছে সাহায্য করার জন্য, হেল্পিং ভার্ব হিসেবে। বাট
হ্যাভ যদি হেল্পিং ভার্ব না বসে নিজেই মেইন ভার্ব হিসেবে বসে যায়, তখন ওইটা বেয়ার ইনফিনিটিভ বা ওই পজিটিভ ভার্বের মধ্যে পড়ে যাবে। আর যদি হেল্পিং ভার্বের মধ্যে পড়ে তাহলে আগে যে স্ট্রাকচার ওইটা জাস্ট ফলো করবে। এরকম আরও কয়েকটা উদাহরণ আসছে। এটা হচ্ছে তোমার গেল পজিটিভ ভার্বের এই যে এই পার্টটা। এখন আরেকটা আছে, সেটা হইতেছে ভার্বস অফ পারসেপশন। ভার্বস অফ পারসেপশন বিষয়টা কি? ভার্বস অফ পারসেপশন হইতেছে সেই সমস্ত ভার্বগুলান যে ভার্বগুলোর মধ্যে অনুভূতি প্রকাশ পায়। যেমন সি দেখা, ওয়াচ পর্যবেক্ষণ করা, নোটিস লক্ষ্য করা, অবজার্ভ মনোযোগ দিয়ে দেখা, ফিল অনুভূত করা, হেয়ার শোনা। এখানে আমরা টেস্ট যোগ করতে পারতাম যে স্বাদ গ্রহণ করা। এগুলো কি ভাইয়া? দেখো এই প্রত্যেকটা ভার্ব কিন্তু একটা ইন্দ্রিয়কে টার্গেট করে। ইন্দ্রিয় কি? আচ্ছা, আমাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয় আছে, ঠিক আছে? আমাদের মানে নিঃশ্বাস মানে দেখা একটা ইন্দ্রিয়, ঘ্রাণ নামে একটা ইন্দ্রিয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে যেগুলো ইঙ্গিত করে, দেখা, শোনা, টেস্ট নেওয়া, এই যে পারসেপশন যে ভার্বগুলো, এগুলোকে আমরা বলি ভার্বস অফ পারসেপশন। ভার্বস অফ পারসেপশনের পরেও যদি অন্য কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা র ফর্মে রাখবো। ঠিক আছে, আমার সঙ্গে বলো, ভার্বস অফ পারসেপশন এর পরেও যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বকেও আমরা র ফর্মে রাখবো, জিরান্ড বা ইনফিনিটিভ করব না। এর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আরেকটা আছে উড রাদার আর হ্যাড বেটার। এটা নিয়ে বুঝতে পারছো প্রায় কনফিউশন হয় যে উড রাদার আর হ্যাড বেটার, এটা কমপ্লিটিং সেন্টেন্স তো মাঝে মধ্যে এই দুটো জিনিস চলে আসে যে এটা পরে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে কি করবো। এটা পরে যে ভার্বটা আছে ভাইয়া, ওই ভার্বটাকে যে ফর্মে ছিল আগে ওই র ফর্মেই রেখে দিবে, ওখানে টাচ করার কোনো দরকার নেই। যেমন আই উড রাদার গো দেয়ার, এটা গোই রাখবা, এটাকে অন্য কোনো টাচ করার দরকার নেই। ঠিক আছে, তাইলে দেখো এইখানে যে কয়টা ভার্ব আছে সে কয়টা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব বসে, তাইলে সেই ভার্বগুলোকে আমরা নিয়ম মতো জিরান্ট বা ইনফিনিটিভ করব না, র ফর্মেই রেখে দেবো। ঠিক আছে, অ্যান্ড এই স্লাইডটা থেকে প্রচুর আসে, এই স্লাইডটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আমি এখন পর্যন্ত এমন কোনো, সেটা এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক, এমন কোনো ইংরেজি পরীক্ষায় বসিনি যেখানে বেয়ার ইনফিনিটিভ থেকে অন্তত পক্ষে একটা কোয়েশ্চেন আসেনি। বেয়ার ইনফিনিটিভ থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে এবং প্রত্যেকবার আমরা সবাই মারা খাই, কারণ এই জিনিসটা আমরা সাধারণত দেখে যাই না। আমরা সাধারণত সবাই দেখে যাই যে একটা ভার্বের পর একটা ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয় অথবা টু যুক্ত করতে হয়, কিন্তু এটার যে একটা ব্যতিক্রম আছে, বেয়ার ইনফিনিটিভ যে এক্সিস্ট করে, এটা আসলে আমরা অনেকেই জানি না, যার কারণে আমাদের প্রবলেমগুলো হয়। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ থেকে আমরা একটু সামনে যাই। এবার দেখো আমরা কিছু রুলস পড়ে নিই। ঠিক আছে, নাম্বার 1, এটা হচ্ছে টেন্সের রুলস। যদি সেন্টেন্সের মধ্যে এই কয়টা ওয়ার্ড থাকে, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার, এই সমস্ত ওয়ার্ড যদি তুমি একটা সেন্টেন্সে দেখতে পাও, চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাই দিবা। ওই সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে, কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ দিই, তোমার যে কোয়েশ্চেন তো যে এইটুকু অংশ থাকবে না, কোয়েশ্চেনের ব্র্যাকেটে লেখা থাকবে টেক, বাট তোমার ফোকাস করতে হবে এই শব্দের দিকে যে জাস্ট নাও আসছে, অর্থাৎ এই সেন্টেন্সটা এখন প্রেজেন্ট পারফেক্ট হবে। তোমার উত্তর লিখতে হবে ওই হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। বা এই যে দেখো তোমার এই জিনিসটা প্রায় আসে, দে হ্যাভ অলরেডি কাম হোম। তোমার কোয়েশ্চেনটা ফর্মটা দেখো এরকম থাকবে, এখানে থাকবে দে, এখানে থাকবে অলরেডি, এখানে থাকবে কাম, এখানে থাকবে হোম। তোমার এখানে যেটা করতে হবে সেটা হইতেছে উত্তরে তুমি এভাবে লিখতে পারো, উত্তরে এটা যে হ্যাভ কাম হবে এটা নিশ্চিত, বাট কথা হচ্ছে হ্যাভ আর কামের মধ্যে তো অলরেডিটা বসবে, তো অলরেডিকে আমি ওইখানে উত্তরে অলরেডিটা রাখবো কি রাখবো না, এটা নিয়ে প্রায় কনফিউশন হয়। আমি যেটা সাজেস্ট করবো তুমি যেটা করতে পারো সেটা হইতেছে এটা এভাবে লিখতে পারো, উত্তর যখন লিখবো ধরো এটা এ নাম্বারে ছিল, এ নাম্বার দিবা, দিয়ে ভাবে লিখবে হ্যাভ, অলরেডিটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিবা, কাম। এটা লিখলে আর আসলে কনফিউশন সুযোগ থাকে না, স্যারও বুঝতে পারবে যে তুমি স্ট্রাকচারটা জানো যে অলরেডিটা বসে হ্যাভ আর কামের মধ্যে, আবার তুমি এটাও জানো যে এই অলরেডিটা এটা ভার্বের কোনো অংশ না, এটা একটা ডিফারেন্ট থিং। ঠিক আছে, এটা একটা গেল। এরপরে
এটা বুঝলাম যে আমরা কিভাবে চিনবো যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কিনা। এখন সেন্টেন্স পাস্ট কিনা এটা বোঝার কিন্তু কিছু ওয়ে আছে, ঠিক আছে? যেমন দেখো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর, এগুলো থেকে তুমি এগুলো একদম কমন সেন্স দিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? যে এই ওয়ার্ডগুলো তুমি যদি কোনো সেন্টেন্সে দেখো সেই সেন্টেন্সটা কোনো সন্দেহ ছাড়াই পাস্টে চলে যাবে। হি কেম হোম, ধরো এই যে এখানে লেখা ছিল ইয়েস্টারডে বা লাস্ট নাইট। আই ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট মান্থ, এখানে যেটা হবে যে এই ওয়ানটা থাকবে না, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে কাম, সরি গো। তোমাকে জাস্ট এখানে ওয়েন্ট করে দিতে হবে, কেন করবা? লাস্ট মান্থ আসছে। এই যে এখানে আ লং টাইম এগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, ডে বিফোর, এই শব্দগুলো যেখানে দেখবা মনে করবা ওই পুরা সেন্টেন্সটা কি পাস্ট ফর্মে আসছে। এখানে একটা কথা বলে রাখি, যেটা বললাম যে রাইট ফর্ম ভার্ব কিন্তু একটা প্যাসেজ আকারে আসবে, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় পুরা প্যাসেজের টেন্স কিন্তু একটা হবে। তুমি একদম শুরুতে যে সেন্টেন্স ধরো তুমি পাস্ট ইনডিফিনিট দিয়ে প্যাসেজটা শুরু করছো, তোমাকে শেষ পর্যন্ত পাস্ট ইনডিফিনিট টানতে হবে, শেষ পর্যন্ত। এটা কি এক্সেপশন? নাই, এইটার এক্সেপশন আসছে। এটা এক্সেপশন হবে একমাত্র কোর্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কোর্টের ক্ষেত্রে। এটা আমরা আরেকটু পরে একটু উদাহরণ দিয়ে ডিটেলসে জেনে নেব যে তুমি কীভাবে এগুলো বসাবা। এরপরে দেখো 3 নম্বর একটা নিয়ম, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা স্ট্রাকচার মোটামুটি তোমরা সবাই জানো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হইতেছে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ বা হ্যাজ বসবে, এরপরে বিন বসবে, এরপরে যে ভার্বটা আছে সে ভার্বটা বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং অবশ্যই যে সিন্স বা ফর এই দুটো শব্দ থাকবে। সো সিন্স আর ফর থাকলে তুমি ওটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই দিবা। অ্যান্ড এখানে দুটো উদাহরণ আসছে, তোমরা এগুলো আগে থেকে পড়ে আসছো, যে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। তো সেন্টেন্স যেটা দেওয়া থাকবে সেটা হইতেছে, প্রশ্নে এই হ্যাজ বিনটা দেওয়া হবে না, জাস্ট প্রশ্নে এখানে লেখা থাকবে, ফাঁকা দিয়ে লেখা থাকবে ডু। বাট তুমি কেমনে বুঝবা? কারণ এই যে এখানে আছে সিন্স দিস মর্নিং। সিন্স দ্য মর্নিং মানেই, সিন্স আছে লং আছে মানেই ওইটা তোমার হইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তুমি ওটাকে এভাবে লিখবা যে হি হ্যাজ বিন ডুইং, সেম গোস ফর দ্যাট, কারণ এখানে ফর আছে, ফর দিয়ে একটা সময় বোঝানো হয়েছে। এবার 4 নাম্বারটা এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? ডিটেলস দেখবো। 4 নাম্বারটা হইতেছে কন্ডিশন। কন্ডিশন আমরা একটু পরে এই কয়েকটা রুলস শেষ করে কন্ডিশন আমরা একটু ডিটেলস দেখবো, যাতে কন্ডিশন সম্পর্কে কোনো প্রবলেম না থাকে, কারণ কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমনিতে তুমি যে কোনো জায়গায় কথা বলতে যাও এটা লাগবে, যে কিছু লিখতে যাও এটা লাগবে, কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও এটা লাগবে, রাইট ফর্ম ভার্ব দিতে যাও এটা লাগবে। এই জিনিসটা কন্ডিশন, এটা সব জায়গাতে কাজে লাগে, ঠিক আছে? এরপরে 5 নাম্বারটা দেখো, মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর্থ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এগুলো তুমি ইজিলি পারবা, কারণ এগুলোকে তখন তোমার ভার্ব হিসেবে ট্রিট করতে হবে। আর একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসে, আমরা একটু আগেই দেখলাম একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসে, সেই ভার্বের সঙ্গে ইদার আইএনজি যুক্ত করতে হয় অথবা টু যুক্ত করতে হয়। আমরা কোনটা করব? এখানে দেখো বাউন্ড করে দিচ্ছে যে এই কয়টা ওয়ার্ড যদি থাকে তোমাকে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক, কোয়েশ্চেন কেমন থাকবে? এই আইএনজি থাকবে না, এই গিফটটা ব্র্যাকেটে থাকবে, তোমাকে জাস্ট এটা গিভিং করে দিতে হবে। সেম গোস ফর হি ক্যানট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। এরপর রুলসে দেখো, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা খুবই ইজি, তুমি জাস্ট এটা মনে রাখবা যে উড দ্যাটের পরে তোমাকে কুড বসাতে হবে, উড দ্যাটের পরে কুড বসবে, এবং ক্যান, কুড, উইল, উড, মাইট এগুলো সমস্ত পরে অবশ্যই এবং অবশ্যই ভার্বের বেস ফর্মটাই বসবে। ক্যান, কুড, উইল, উড, মাইট এগুলোর পরে ভার্বের কোন ফর্মটা বসে? অবশ্যই বেস যে ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ওইটাই বসে, এটা কোনো ব্যতিক্রম নাই। এবার 7 নাম্বার রুলসে দেখো, টু বি, হ্যাভিং, গট এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যুক্ত হয়, ঠিক আছে? এটা উদাহরণটা হইতেছে দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি, দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। এগুলো দেখা খুব মজার জিনিস। এগুলো মজার জিনিস কেন? এখানে আসলে ভার্বগুলোর ভার্ব নাই, এখানে ভার্বগুলো আসলে নাউনের দিকে চলে গেছে। এটা কেমনে? এটা আমরা আসলে অন্যদিন ডিটেলসে পড়বো, এখানে আসলে অনেক বোঝার বিষয় আসছে। বাট তুমি জাস্ট এইটুকু মনে রাখো, তুমি যখন সেন্টেন্সে যে টু বি দেখো, হ্যাভিং দেখো, গট দেখো, এগুলার পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, ঠিক আছে? এরপর রুলসটা উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের
পাস্ট টেন্স হবে, এটা আমরা আগেও পড়ছি। এগুলো দেখো বেশিরভাগই তুমি কমন পাবা কমপ্লিটিং সেন্টেন্স থেকে, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্স আর ডাইরেক্ট ফর্ম ভার্বসের মধ্যে নিবিড় সম্পর্ক, দুইটা একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে রুলস। I wish I won the prize, I wish I were a bird, I fancy a flea in the sky। এই রুলসটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স খুবই জনপ্রিয় একটা রুলস, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে পরের যে ভার্বটা থাকে ওই ভার্বটাকে পাস্ট করে দিতে হয়। এটার কিন্তু ব্যতিক্রম নেই, আছে এখানে আরেকটা কাজ আছে, এটা অনেকে এটা উল্লেখ করে না। সেটা হইতেছে ইট ইজ টাইমের পরে বা ইট ইজ হাই টাইমের পরে ইদার তুমি ভার্বের এই পাস্ট ফর্মটা বসাতে পারো, অথবা তুমি সাবজেক্টটা বাদ দিলে এটাকে টু দিয়েও চালাতে পারো। আমি একটু ডিটেলস একটু দেখে নিই একটা ফাঁকা স্লাইডে। যে আমি এটা লিখতে পারি ইট ইজ হাই টাইম ইউ ডিড দিস জব, এটাও যেমন ঠিক হবে। আবার আমি যদি এভাবে লিখি যে ইট ইজ হাই টাইম টু ডু দ্য জব, টু ডু দিস জব, এবং এই দুইটাই কিন্তু সমান কারেক্ট, ঠিক আছে? পার্থক্যটা কি দেখো, এখানে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করছি, যার ফলে পুরা ক্লজ চলে আসছে, এবং পুরা যে সাবজেক্টিভ যে ক্লজটা, এই ক্লজটাতে আমাদের এই ভার্বটাকে পাস্ট করতে হয়েছে। বাট সেকেন্ড কেসে কিন্তু আমরা ইউটা আর রাখিনি, এটা আমরা উজ্জ করে দিছি, যার ফলে আমরা সরাসরি টু এর পরে একটা ইনফিনিটিভ ক্লজ তৈরি করছি, ইট ইজ হাই টাইম টু ডু দিস জব। তুমি জাস্ট এটুকু জেনে রাখো, বোথ আর কারেক্ট, ঠিক আছে? এরপরে ব্যাক আসি, কোথায় ছিলাম? অ্যাজ ইফ আর অ্যাজ দো থাকলে ওয়্যার বসে আছে, ঠিক আছে? অ্যাজ ইফ আর অ্যাজ দো একটু ডিটেলস রুলস আছে, আমি এটা একটু দেখাই তোমাদের স্লাইডে। সেটা হইতেছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে কোন সেন্টেন্সের মধ্যে, তাইলে প্রথমে অংশটুকু যদি প্রেজেন্ট সিম্পল হয়, তাইলে পরের অংশটুকু হবে পাস্ট সিম্পল। প্রথমের অংশটুকু যদি পাস্ট সিম্পল হয়, অথবা মাঝে মধ্যে যেটা হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, একটু ওয়েট, বোর্ডটা একটু সমস্যা করতেছে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাইলে এর পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। আমরা যদি উদাহরণ দেখতে চাই, দেখো এখানে তোমার যে উদাহরণটা দেওয়া ছিল, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার দ্য লিডার, এই অংশটা কি? এই অংশটা হইতেছে প্রেজেন্ট সিম্পল, যার কারণে পরের অংশটা হয়ে গেছে পাস্ট সিম্পল। এখানে প্রেজেন্ট সিম্পল, পরের অংশটা আছে পাস্ট সিম্পল। যদি এখানে থাকতো হি স্পোক, তাহলে আমরা যেটা লিখতাম যে হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড বিন আ হিরো, ঠিক আছে? প্রথম অংশটা যদি পাস্ট সিম্পল থাকে, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। এখানে জাস্ট ক্যাচ একটাই, সেটা হইতেছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে আমরা ওয়াজকে বসাই না, সমস্ত ওয়াজকে আমরা ওয়্যারে কনভার্ট করি। এখানে দেখো হিয়ের পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য লিডার, বাট এখানে ওয়াজটা হবে না, ঠিক আছে? এখানে ওয়্যার হবে, কারণ অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এর পরে সমস্ত ওয়াজ ওয়্যারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এটা মনে থাকবে, ওকে। এরপর 10 নম্বর রুলসটা দেখো, ইচ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, ম্যানি, every day, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither, এই ভার্বগুলো থাকলে বুঝতে পারছো আমার বিশেষ করে প্রচুর কনফিউশন হইতো যে আমি এস বাই এস যুক্ত করবো কিনা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল। এখানে দেখো ইত্যাদি থাকলে, এই যে কোনো ওয়ার্ড তুমি যদি দেখতে পাও একটা সেন্টেন্সে, যে কোনো ওয়ার্ড থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বারটা ব্যবহৃত হবে। যেমন দেখো এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস, তোমার এখানে মনে পারছি স্টুডেন্ট আছে, অর্থাৎ এটা প্লুরাল ফর্ম, এখানে নিশ্চয়ই তাইলে ওয়্যার বসবে, বাট না, আমাদের এখানে ওয়াজ বসবে। কারণ আমরা এটা কেন হইতেছে, এটা লজিকটা কি? এটা লজিকটা হইতেছে আমরা স্টুডেন্টসটাকে কিন্তু হাইলাইট করি নাই, আমরা এখানে হাইলাইট করছি ইচকে। ইচ মানে কি? একজন, যার কারণে এটা ওয়াজ
সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এখানে দেখো এভরি ফাদার, তা মনে হতে পারে যে অনেক সব ফাদারকে বোঝাইতেছে, সব ফাদারকে কিন্তু একবারে বুঝায় নাই, এভরি ফাদার এক এক করে বুঝাইতেছে, এইটা কিন্তু সিঙ্গুলার। এরপর দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হইতে পারে স্টুডেন্টস প্লুরাল, বাট ওয়ান অফ দ্য, অর্থাৎ সমস্ত স্টুডেন্টসদের মধ্যে একজন, এই ওয়ানকে এটা টার্গেট করার কারণে এটা হইতেছে ওয়াজ। সেম গোস ফর নিদার অফ দ্য টু ব্রাদার্স, তো মনে হতে পারে যে ব্রাদার্স তো এটা তো হচ্ছে তোমার প্লুরাল ফর্ম, অনেকগুলো আছে, বাট না, ব্রাদার্স এখানে প্লুরাল ফর্ম হবে না, কারণ এখানে তো দুইটা ব্রাদারকে বুঝায় না, এখানে বুঝাইছে দুই ব্রাদারের মধ্যে কোনো জন না, অর্থাৎ একজনও না। এই যে দেখো ঘুরে ফিরে প্রত্যেকবার এক কথাটা আসতেছে, এবং এক কি সিঙ্গুলার, যার কারণে এখানে হইতেছে ওয়াজ, ঠিক আছে। তুমি যেটা করবা, এটা কয়েকবার দুইবার রিডিং দেবে, এখানে যে ওয়ার্ডগুলো আসছে, এই ওয়ার্ডগুলো থাকলে যেখানে পাবা ওইটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করবা, ঠিক আছে। ওয়ার্ডগুলো কি কি? ইচ, every, everyone, any, anyone, mania, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি। বাট যদি ইদার অর নিদার নর এগুলান থাকে তাইলে কি করব? কারণ ইদারের পরে একটা সাবজেক্ট থাকে, অরের পরে আরেকটা সাবজেক্ট থাকে, যেমন ধরো ইদার আই অর দে উইল গো দেয়ার, এই সমস্ত ক্ষেত্রে কি হবে এটা আমরা আরেকটু পরে দেখতেছি, ঠিক আছে। এগুলো আমরা পড়বো। রাইট ফর্ম অফ ভার্ব মোটামুটি আজকে সব কিছু আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। এরপর 11 নাম্বারটা, এইটা অনেক কনফিউজিং একটা ব্যাপার, ঠিক আছে। অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি আসলে সিঙ্গুলার ফর্ম হয়। যেমন দেখো 20 মাইলস, তোমাদের মনে হতে পারে ভাই এখানে নাউনটা মাইলস দেওয়া আছে, এটা প্লুরাল, তো এখানে আসলে ওয়্যার হওয়া উচিত ছিল, বাট এখানে ওয়্যার হবে না। কেন হবে না? কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, 20 মাইলস, এই যে রাস্তাটা বুঝছেন, এখানে আসলে 20 মাইলস এটা আসলে ইম্পর্টেন্ট না, এই পুরা 20 মাইলস দিয়ে আমি একটা ডিস্টেন্সকে বুঝাইতেছি, যেটা একটা দূরত্ব, একটা ডিস্টেন্স, যার কারণে আমরা এখানে পুরোটাকে একটা একক হিসেবে বিবেচনা করি। 20 মাইলস একটা ডিস্টেন্স, যার কারণে আমরা এখানে ওয়ারের বদলে ওয়াজটা ব্যবহার করি। 20 মাইলস ওয়াজ আ লং ওয়ে, মানে 20 মাইলস পুরো রাস্তাটা, এটা একটা বড় একটা ইয়া ছিল। আমি কি কথা বলার সময় বলি যে 20 কিলোমিটারগুলো, তোমার ধরো রামপুরা থেকে মতিঝিলের দূরত্ব 12 কিলোমিটারগুলো, আমরা তো কখনো এবার বলি না, তাই না? আমরা বলি রামপুরা থেকে মতিঝিল তো 12 কিলোমিটার, আমরা ওখানে সিঙ্গুলার হিসাবেই বলি, কারণ 12 কিলোমিটার দিয়ে আমি 12টাকে হাইলাইট করতেছি না, আমি মেনলি হাইলাইট করতেছি এটা একটা দূরত্ব, আমরা সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। এরপর দেখো একই সেম ভাবে 200 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স ইন দ্য মডার্ন এরা। এখানে দেখো ঘুরে ফিরে এটা পুরোটা আসলে একটা ডিস্টেন্সকে মিন করতেছে। এখানে 200 মাইলস, 300 মাইলস, মিলিয়ন, ট্রিলিয়ন মাইলস যেটাই আসুক না কেন, ঠিক আছে, কোয়াড্রিলিয়ন যেটাই আসুক না কেন, এখানে এটা প্লুরাল হবে না, ওটাকে আমরা সিঙ্গুলার হিসাবেই ট্রিট করবো। অর্থাৎ তুমি কোয়েশ্চেন যদি কখনো এই ওয়ার্ডগুলো দেখতে পাও, দূরত্ব বুঝাইতেছে, চোখ বন্ধ করে বুঝবা যে এটা আসলে সিঙ্গুলার, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো 12 নাম্বারটা, মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলেও পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টে পরে শুড অথবা উড হবে। তুমি একটু উদাহরণ ধরে দিকে তাকাও দেখি। হি টোল্ড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক, আর শি সেড দ্যাট শি উড বাই ল্যান্ড নেক্সট। এই দুটো চেনা চেনা লাগতেছে কিনা একটু মনে করো দেখি, এই দুটো কোথাও দেখছো কিনা এরকম ধরনের স্ট্রাকচার, এটা মনে হওয়া উচিত। এই দুটো আসলে আসছে, আচ্ছা বলি দিই, ন্যারেশন থেকে। দেখে বুঝতেছো না যে একটা ডিরেক্ট ন্যারেশন ছিল, ডিরেক্ট থেকে এটাকে ইনডিরেক্ট করছে। মেইন সেন্টেন্সটা কি ছিল যে হি সেইড আই উইল গো হোম দ্য নেক্সট উইক, এটা ছিল ডিরেক্ট ফর্মটা, আমরা এটাকে ইনডিরেক্ট করছি। তোমরা কি ন্যারেশন পড়ছো? ন্যারেশন ছিল কি না, বাট ক্লাস 8 বা 9 কখনো কখনো ন্যারেশন পড়ার কথা। তো যাই হোক দেখো, হি সেইড আই উইল গো হোম দ্য নেক্সট উইক, এটা ছিল কিন্তু মেইন সেন্টেন্সটা। এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি, যখন ইনডিরেক্ট করছি হি টোল্ড দ্যাট হি, তখন ওই যে উইলটা উড হয়ে গেছে, কারণ মেইন সেন্টেন্সটা আসলে পাস্টের। ওই যে ন্যারেশন নিয়ে জাস্ট ছোট্ট দু একটা লাইন বলে দিই। ন্যারেশন হইতেছে দুইটা, ঠিক আছে, একটা হইতেছে ডিরেক্ট আর একটা হইতেছে ইনডিরেক্ট। এটা দুইটা পার্ট থাকে, একটা হইতেছে কে কোট করতেছে তাকে বলে, আর একটা হচ্ছে কোটেশনটা বলে। যেমন ধরো ওই সেন্টেন্সটাই যদি বলি, এটা মেইন সেন্টেন্স ছিল এরকম, হি সেইড আই উইল গো দেয়ার।
এটা মানে কি? সে বলেছিল যে আমি ওখানে যাব, এটা কিন্তু মেইন আদি বাক্য। এটাকে যখন আমরা ইনডিরেক্ট নারেশনে করি তখন আমরা কীভাবে লিখি? হি রাখি, সেইটাই করে দিই টোল্ড। হি টোল্ড দ্যাট, এই যে এই সাবজেক্টে এটা ফলো করে কাকে? এইটাকে। সো আই হয়ে যায় হি। হি টোল্ড দ্যাট হি, এবং এই উইলটা পরিণত হয় উডে, কারণ মেইন ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে ভাইয়া। আর এটা তো সে বলছিল যে আমি যাব, কিন্তু পুরো ঘটনাটা কিন্তু এখন পাস্ট হয়ে গেছে। আমি কি বলতে চাচ্ছি যে সে বলেছিল যে সে ওইখানে যাবে, পুরো দুইটা বিষয় কিন্তু পাস্টে চলে গেছে, হয়ে গেছে, যার কারণে আমরা উইলটা কিন্তু এখানে রাখবো না। উইল কিসে পরিণত হবে? উডে। শ্যাল থাকলে শুডে পরিণত হয়ে যায়। তো হি শুড গো দেয়ার, এখানে কাম থাকলে গো করে দাও, সেগুলো অন্য আলাপ। বাট এটা হইতেছে বিষয়টা, তোমাকে জাস্ট দেখাইলাম যে এই জিনিসটা আসলে কই থেকে আসছে, নারেশন থেকে আসছে। এটা তুমি এখন ইজিলি পারবা। অ্যান্ড উড বসাবা, উডের পরে তো ভার্বের আগেই বুঝছি বেস ফর্ম, উইল, উড, শ্যাল, শুড, মাইট, এগুলো পরে ভার্বে বেস ফর্মটা বসে। এরপর 13 নম্বরটা দেখো, আফটারের পরের এবং বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তুমি যেখানে দেখবে আফটার বিফোর, একটা ক্লজ হইতেছে পাস্ট ইনডিফিনিট, আর একটা ক্লজ হইতেছে পাস্ট পারফেক্ট। এখানে একটা ক্যাচ আছে। তোমার ধরো এটা কোয়েশ্চেন দেওয়া আসছে, তুমি দেখতে পাইলে যে এখানে তোমার ধরো এই যে বিফোর ওয়ার্ডটা আছে অথবা আফটার ওয়ার্ডটা আছে, একদিকে সেন্টেন্সে এটা দেওয়া আসছে, একদিকে ভার্বটা দেওয়া আসছে, আর একদিকে ফাঁকা রাখা আছে, মানে তুমি বসাবা আর কি। যদি দেখো পাস্ট পারফেক্টটা দেওয়া আছে, তুমি পরের সেন্টেন্সটা চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট লিখে দিবা। যদি দেখো একটা পাস্ট ইনডিফিনিট দেখা আছে, তাহলে পরেরটা তুমি পাস্ট পারফেক্টে বসাই দিবা। বাট ইন কেস যদি কোয়েশ্চেন যে করে সেটাকে যদি হার্ড করতে চায়, তাহলে সে কি করবে? তাহলে সে আফটার এবং বিফোর এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা দিয়ে দুপাশে ফাঁকা রেখে দিবে। তখন তোমাকে বুঝতে হবে যে কোথায় তুমি পাস্ট ইনডিফিনিট বসাবা, অর্থাৎ পাস্ট সিম্পল বসাবা, আর কোথায় তুমি পাস্ট পারফেক্ট বসাবা। এটা দেখো মনে রাখা খুবই ইজি ওয়ে আছে, আমরা বেশি প্রেশার নিব না। আফটারের পরে, বিফোরের আগে। আফটার মানেই পরে, সো আফটারের পরে বসবে পাস্ট পারফেক্টটা, বিফোর মানে আগে, বিফোরের আগেই বসবে পাস্ট পারফেক্টটা। ঠিক আছে? ইন কেস তুমি যদি ভুলে যাও এই পুরো স্ট্রাকচার এভরিথিং, জাস্ট মনে রাখবো আফটার মানে পরে, বিফোর মানে আগে, আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট। ঠিক আছে ভাইয়া? সো এরপরে আমরা অন্য রুলসগুলোতে যাই। এরপরে তখন আমরা কন্ডিশনটা ছেড়ে আসছিলাম। কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে লাগে, তুমি ডেইলি যে সেন্টেন্সগুলো ইউজ করো সেখানে লাগে, রাইট ফর্ম অফ ভার্বেও লাগে। কন্ডিশন মেইনলি আসলে আমাদের বলা হয় তিনটা: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। বাট এগুলোর বাইরেও আরেকটা কন্ডিশন আছে, এটাকে আমরা বলি জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কি, এটা আমরা একটু পরে দেখি, আগে ফার্স্ট কন্ডিশনটা দেখবো, এরপর আমরা জিরো কন্ডিশনটা দেখবো। ঠিক আছে? জিরো কন্ডিশন খুবই সিম্পল, স্ট্রাকচারটা খুবই সিম্পল। ইফ দিয়ে শুরু হবে, এরপর থাকে প্রেজেন্ট সিম্পল, এরপর কমা দিয়ে ফিউচার সিম্পল। এখানে ভালো কথা বলে রাখি, ইফের ক্ষেত্রে প্রোভাইডিং দ্যাটটাও ব্যবহার হওয়া হইতে পারে, অথবা প্রোভাইডেড দ্যাটও ব্যবহার হইতে পারে। যদি তোমার দেখো কোয়েশ্চেনে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট এগুলো বলে দিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। দুটো আসলে তিনটাই আসলে একই জিনিস। যেটাই ইফ সেটাই প্রোভাইডিং দ্যাট, সেটাই প্রোভাইডেড দ্যাট, তিনটা একই জিনিস, যে কোনো একটা ব্যবহার করা হতে পারে, কোনো প্যারা নেই। যাই হোক, এখানে ব্যাক করি। ইফের পরের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, তারপরের টেন্সটা ফিউচার সিম্পল হবে। যেমন ইফ ইট রেইনস টুডে, ইফ আছে, ইট রেইনস টুডে, এটা কি? প্রেজেন্ট সিম্পল। তাহলে পরেরটা কি হবে? ফিউচার সিম্পল। আই উইল নট গো টু দ্য মার্কেট, সিম্পল। ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন তাইলে কি? সিম্পল কন্ডিশন, ইফ থাকবে, ইফের পরে যে সেন্টেন্সটা ওইটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, তারপর সেন্টেন্সটা ফিউচার সিম্পল হবে। দ্যাটস ইজি। এবার জিরো কন্ডিশনটা কি, যেটা সাধারণত অনেক ক্ষেত্রে বলা হয় না, অনেক জায়গাতে বলা হয় না। সেটা হইতেছে সবসময় আসলে প্রেজেন্ট সিম্পলের সঙ্গে ফিউচার সিম্পল নাও বসতে পারে, প্রেজেন্ট সিম্পলের সঙ্গে প্রেজেন্ট সিম্পলে বসতে পারে। এইটা কখন বসবে? এইটা বসবে যদি তোমার প্রেজেন্ট সিম্পলে যে স্টেটমেন্টটা দেওয়া হবে, এই স্টেটমেন্টটা যদি একটা ইউনিভার্সাল ট্রুথ হয়। যেমন দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, ইফ ইট রেইনস ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, এটা কি সারা পৃথিবীতে কোনো ব্যতিক্রম হওয়া সম্ভব? বৃষ্টি পড়বে মানেই পুকুরে পানি বাড়বে। সো আমরা এখানে ইফ ইট রেইনস ওয়াটার উইল রাইজ ইন দ্য পন্ড লিখবো না, কারণ বৃষ্টি হইলেই ওয়াটার রাইজ ইন দ্য পন্ড এটা হবেই। যেখানে যেখানে প্রেজেন্ট সিম্পলে এখানে ইউনিভার্সাল ট্রুথ এইটা থাকবে,
পরেরটাও তুমি প্রেজেন্ট সিম্পল করে দিবা। যেমন ইফ উই প্রোভাইড হিট ওয়াটার্স গেট বয়েলড, ঠিক আছে? কারণ আমার তাপ দিলে পানি ফুটবেই, এটা কোনো ব্যতিক্রম নাই। আমি যদি তাপ দিই আইস মেল্টস, এটা মেল্ট হবে, এটা কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ যেখানে যেখানে ইউনিভার্সাল ট্রুথ সেখানে ইফের পরে যদি প্রেজেন্ট সিম্পল বসাও, এর পরে সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পলে বসবে। এই জন্য এটাকে আমরা বলি জিরো কন্ডিশন। কন্ডিশন মেনলি তিনটা, এটা একটা ব্যতিক্রম কেস বলতে পারে, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট জিরো কন্ডিশন নাম দিচ্ছি, থার্মোডাইনামিক্সের জিরোথ লয়ের মতো। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা অনেক ইজি। সেকেন্ড কন্ডিশন ইফের পরে পাস্ট, এখানে একটু ভুল করছে, পাস্ট পার্টিসিপাল না, এখানে পাস্ট সিম্পল। এখানে ইফের পরে যেটা বসবে সেটা হইতেছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের পরে আবার সাবজেক্ট বসবে, উড বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইফ ইউ কল্ড মি, I would go there. এটা তো তুমি যদি আমাকে কল করতে আমি ওখানে যাইতাম, বাট এটা তো এখন আর পসিবল না, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে যাবে, ইফ বসছে, ওকে, ইউ কল্ড মি পাস্ট সিম্পল, ওকে, পরে সাবজেক্ট, এরপরে এখানে উডও বসতে পারে, কুডও বসতে পারে, যে কোনো একটা বসতে পারে, কোনো প্যারা নেই, দুটাই গ্রহণযোগ্য। এটা ঠিক আছে। এরপরে ভার্বের উড কুড এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসবে, সেটা বসছে, এরপর অবজেক্ট বসছে। তবে স্ট্রাকচারটা দেখো ভালো করে আবার দেখে নাও। ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটার পরে বসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে উড বা কুড যুক্ত হবে, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে এক্সটেনশন অথবা অবজেক্ট। ভালো কথা, অবজেক্ট এবং এক্সটেনশন দুটো কিন্তু এক জিনিস না, দুটো ডিফারেন্ট থিং। এটা হইতেছে আমাদের আগের ক্লাসে এটা পড়ানোর কথা আপনার ভাই, অথবা আমি তোমার যদি আমি এটা যদি না পড়ানো হয় তোমার এটা মনে করাই দিই, নেক্সট ক্লাসে এটা পড়াই দিব, ঠিক আছে? অবজেক্ট আর এক্সটেনশনের পার্থক্য কী, এটা প্রায় অনেক জায়গাতে কনফিউশন আসে। সে যাই হোক, এবার দেখো থার্ড কন্ডিশনকে আমরা বলি আনরিয়াল কন্ডিশন। কারণ এটা কখনোই সম্ভব না, এখানে সব অবাস্তব কথাবার্তা থাকবে, যে ইফ আই ওয়্যার আ বার্ড, এটা তো সম্ভব না, রাইট? বা হচ্ছে তোমার ইফ আই হ্যাড বট দিস কান্ট্রি, এগুলো তো পসিবল না, এগুলোকে আমরা বলি আনরিয়াল কন্ডিশন। তো এটা স্ট্রাকচারটা হবে ইফের পরে পাস্ট পারফেক্ট বসবে, পাস্ট পারফেক্ট বসার পরে সাবজেক্টের সঙ্গে উড কুড হ্যাভ V3 অবজেক্ট। এটা স্ট্রাকচারটা খুবই সিম্পল, একটু তোমাকে দেখাই তোমাদের, ওয়েট, এটা ঠিক করে রাখি। এটা হইতেছে পাস্ট সিম্পল। এটা একটা উদাহরণ জাস্ট একটু লিখে রাখি। ইফ ইউ কল্ড মি, ওকে, ইফ ইউ কল্ড মি আই উড গো দেয়ার। আর এইটা থার্ড কন্ডিশন, এইটা উদাহরণ হবে ইফ আই ওয়্যার আ বার্ড। ও ভালো কথা, ইফ আই ওয়্যার আ বার্ড এটা আপাতত না লিখি, এটা একটা ব্যতিক্রম ঠিক না, অনুভব ব্যবহার করা যায়। এটা দেখাইতেছে আগে, এটা দেখাই। ইফ আই হ্যাড বিন আ বার্ড, ইফ আই হ্যাড বিন আ বার্ড আই উড হ্যাভ ফ্লন টু ইউ। আমি যদি পাখি হইতাম আমি তোমার কাছে উড়ে উড়ে চলে যাইতাম, এটা কি সম্ভব? এটা সম্ভব না, যার কারণে এটা হইতেছে থার্ড কন্ডিশন, যেটাকে আমরা বলি আনরিয়াল কন্ডিশন। এবার এখানে ক্যাচটা হচ্ছে, দেখো ইফের পরে একটা হইতেছে তোমার পাস্ট পারফেক্ট বসবে, এরপর সাবজেক্ট, এরপর উড বা কুড হ্যাভ, এরপর ভার্বের 3 ফর্ম, যেহেতু হ্যাজের পরে এটা পার্টিসিপলের রূপ নেই ওইটা, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। কিন্তু এখানে একটা ক্যাচ হইতেছে, এই যে হ্যাড বিন, এইটাকে তুমি চেঞ্জ করে ওয়্যার লিখতে পারো। এটা জাস্ট থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা করে থাকি, ঠিক আছে? এমনিতে দেখো আইয়ের পরে কি বসে, আইয়ের পরে ওয়াজ বসার কথা, বাট আইয়ের পরে বা অন্য যে কোনো কিছু পরে ওয়্যার বসতে পারে, মেইনলি দুইটা জায়গায়। একটা জায়গা হইতেছে ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা দেখে আসছি অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যেখানে যেখানে ওয়াজ আছে সবগুলো ওয়্যার হয়ে যায়। আর একটা জায়গা হইতেছে কন্ডিশনের থার্ড কন্ডিশনে, এইখানে যেখানে যেখানে ওয়াজ আছে আমি সেগুলোকে ওয়্যার করে দেবো, ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোটামুটি কন্ডিশন। এগুলো তুমি জাস্ট স্ট্রাকচারগুলো জাস্ট মনে রাখো, আর স্ট্রাকচার আসলে মনে রাখা তো কঠিন কিছু না। এদিকে প্রেজেন্ট সিম্পল থাকলে তুমি ওইদিকে ফিউচার সিম্পল করে দিবা, এদিকে পাস্ট সিম্পল থাকলে তুমি ওইদিকে জাস্ট উড যুক্ত করে দিবা, এদিকে পাস্ট পারফেক্ট থাকলে তুমি ওখানে জাস্ট উড করে সঙ্গে এটা হ্যাভ আর V3 ফর্মটা যোগ করে দিবা, দ্যাট সিম্পল। আসলে প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে? এগুলো খুবই ইজি। এরপরে হইতেছে কন্ডিশন তো হইল,
এক্সাম্পল যাটাকে জাস্ট একটা জিনিস ইয়ে করে, এটা সবচেয়ে কনফিউশনের জায়গা, সেটা হইতেছে একটা সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট থাকে তাইলে আমরা কোন সাবজেক্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা অ্যান্সারটা হইতেছে একমাত্র যদি এই তিনটা ফর্ম তুমি একটা সেন্টেন্সে দেখতে পাও তাইলে সাবজেক্টের যে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট ওইটাকে ক্যাচ করবা। একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবা। সেটা হইতেছে যেমন ধরো আমি বললাম ইদার আই অর মাই ফ্রেন্ডস। এখানে ছিল মনে করো ধরো আচ্ছা এখানে ধরো ফ্রেন্ড ছিল গো দেয়ার। এখন এইখানে গোতে কি বসবে, ধরুন এটা প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে? আমি যদি ধরো এখানে আইকে ধরি তাইলে তোমার ধরো এখানে গো বসে, বাট আমি যদি মাই ফ্রেন্ডকে ধরি তাইলে এখানে গোজ বসে। এখন কোনটা কারেক্ট হবে? এইখানে জাস্ট মনে রাখবা ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলার যদি স্ট্রাকচার থাকে একটা সেন্টেন্সে যেটা ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্টটা সেইটাকে ধরে তুমি কাজ করবা। এখানে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ড। সো এখানে যেটা উত্তর হবে সেটা হইতেছে গোস। গো এখানে উত্তর হবে না। জাস্ট এই তিনটাই। আর অন্য যে কোনো ফর্মের ক্ষেত্রে যেটা ভার্বের থেকে, আচ্ছা এখানে চার্ট শেষ হয়ে গেছে, তো মুখে শেষ কথাগুলো বলে নেই। একমাত্র ইদার অর, নিদার নর আর নট অনলি বাট অলসো, এই তিনটার ক্ষেত্রে যেটা তোমার ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট ওইটাকে সাবজেক্ট ধরে তুমি ডিল করবা পুরা সেন্টেন্সটা। অথবা অন্য কেসে তুমি যেটা সাবজেক্ট সবচেয়ে দূরের সাবজেক্ট ভার্ব থেকে ওইটাকে ধরে ডিল করবে। এন্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্লুরাল হয়, দুইটাকে সাবজেক্ট ধরে তুমি এটা কাজ করবা। রাইট ফর্ম ভার্ব মোটামুটি ভালো সময় চার্ট শেষ হয়েছে, আসলে সব স্লাইড শেষ হওয়ার পরে চার্ট শেষ হয়েছে, দ্যাটস আ গুড থিং। সো ওয়েলকাম ভাই। হ্যালো এভরিওয়ান, আমি ক্লাস দেখতেছিলাম, লাস্টে একটা আনফরচুনেট ঘটনা হয়ে গেছে যে স্মার্ট বোর্ডের সাথে যে ল্যাপটপটা কানেক্টেড থাকে সেই ল্যাপটপটার আসলে চার্জ শেষ হয়ে গেছিল। সো বসানোর সময় খুব একটা খেয়াল করা হয় নাই। বাট আমি সিরিয়াসলি একটা কথা বলবো, আমি আগে আমার নিজের একটা পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন স্কুলে পড়তাম, আমি একজন ইংলিশ স্যারের কাছে প্রাইভেট পড়তাম, জানো স্কুলে থাকতে তোমরাও হয়তো অনেকে পড়ছো। আর রানা স্যার ছিল ওনার নাম। উনি যেইভাবে হচ্ছে রুলস লিখে লিখে যেভাবে ভেঙে ভেঙে পড়াইতেন, আমি দেখলাম যে রাহি আবির ও একেবারে অলমোস্ট সেম জিনিসই হচ্ছে ইমিটেট করতেছে, যেটা আমার খুব ভালো লাগলো। এন্ড আই ক্যান প্রাউডলি সে, আমি বিলিভ করি যে আমরা খুবই লাকি যে আবিরের মতো ট্যালেন্টেড ছেলে আমাদের সাথে ইনশাল্লাহ আছে। ওর এইবার তোমাদের ইংলিশ পড়াবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমার কাছে তো ক্লাসটা খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে ক্লাসটা একটু জানাও, পোস্ট করতে পারো, মেসেজ জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। আই হোপ ভালো লাগবে। বাট আমি প্রাউড যে ওর মতো একটা ছেলে আমাদের সাথে এখন ক্লাস নিতে পারতেছে। আমি আমার টিচার প্যানেল নিয়ে খুবই প্রাউড ফিল করতেছি। সো এই ক্লাসগুলো তো শুধু নিজে করলে হবে না, একটু বন্ধু বান্ধবদেরও শেয়ার করা উচিত। জ্ঞান শেয়ার করলে, নলেজ শেয়ার করলে অলওয়েজ বাড়ে। ফ্রেন্ডদের ভিতরে জিনিসপত্র শেয়ার করলে ভালো হয়। তো আই হোপ তোমরা এখন থেকে ক্লাসগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আর এখন থেকে প্রত্যেকটা হচ্ছে ক্লাসেই আমাদের হচ্ছে একটা ইনভাইটেশন কন্টেস্ট যাবে, যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ফ্রেন্ডকে, নিজের ফ্রেন্ড কমেন্টে মেনশন করবে বা শেয়ার করবে, তাকে আমরা একটা গিফট দেওয়ার ব্যবস্থা করব। গিফটের দেব। আমরা কি পাবো? তুমি পাবা না, সরি, স্টুডেন্ট হইলে পাবে, আমরা পাচ্ছি না, দুঃখের বিষয়। আমাদের এই চান্স চলে গেছে। তো একটু মেনশন টেনশন কইরো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর এই তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে কইরো। স্টে উইথ মেরিতো। সো ইয়া, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ। এন্ড আরেকটা জাস্ট ছোট কথা বলে দিচ্ছি, এটা হইতেছে রাইট ফর্ম ভার্ব অনেক হিউজ একটা টপিক, ঠিক আছে? একটা ক্লাসে এটা শেষ করা এটা অসম্ভব, এটা সম্ভব না। মনে আছে যখন নটরডেম কলেজে ক্লাস করতাম, আমাদের রূপক স্যার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের, উনি জাস্ট পাংচুয়েশনের উপরে বোধহয় 4-5টা ক্লাস নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে এনাফ হয় নাই, আরো 7-8টা নেওয়া উচিত ছিল, তাইলে পাংচুয়েশন পুরোটা কভার হবে। পাংচুয়েশনের মতো বিষয় যদি 10-12টা ক্লাস লাগে, তাই রাইট ফর্ম আর ভার্বসে যে কয়টা ক্লাস লাগবে এটা আসলে আনইমাজিনেবল। বাট যেহেতু তোমাদের সামনে এইচএসসি, সময় অনেক কম, আমরা চেষ্টা করছি যেগুলো তোমার পরীক্ষাতে আসে, যেগুলো বেশি কনফিউজিং, যেগুলো তুমি ভুল করতে পারো বলে মানে মনে হতে পারে, সেগুলো আমরা জাস্ট কভার করছি। সো তুমি যদি এই ক্লাসটা ঠিক মতো করো, যদি নোট করো, এন্ড প্রবলেম হবে, ঠিক আছে? তুমি ক্লাস যখন প্র্যাকটিস করবে, ভাই এটা মিলতেছে না, ভাই ওটা মিলতেছে না, এখানে সমস্যা হচ্ছে, জাস্ট রিচ আস। তুমি একটু বেঁচে দিতে পারো বা আমাদের
গ্রুপগুলোতে পোস্ট করবা, আমরা সবাই সলিউশন দিয়ে দেবো 24/7 এনি টাইম। ও একটা জিনিস হচ্ছে, ওর কথাটা আমি চলে গেছিলাম, ওর কথাটা আমি মনে পড়লো যে বলা উচিত যে কারেন্টলি যদিও আমরা হচ্ছে একটা টপিক এক ক্লাসে শেষ করাচ্ছি, যেহেতু তোমাদের এইচএসসি আছে, তোমরা জানো মেরিটোর থেকে এইচএসসি এর পরে একটা কোর্স আসবে যেটা হচ্ছে আইবিএ বিউপি অ্যাডমিশনের। ওইটাই কিন্তু প্রত্যেকটা টপিক এরকম থাকবে না। রূপক স্যার যেরকম আফসোস করছিলেন ওদের সামনে যে 4টা ক্লাসে হইতো না, আরো ক্লাস লাগতো 8টা হইলে, ইনশাআল্লাহ মেরিটোর ওই কোর্সে টিচারের কোনো আফসোস থাকবে না যে এই কোর্সে 6টা ক্লাসে হইতো না, আরো বেশি লাগতো। এনাফ পরিমাণ ক্লাসেস যাবে, প্রত্যেকটা টপিক মানে সবচেয়ে উইক স্টুডেন্ট, উইক বলতে যা একটু সময় লাগে বুঝতে, হ্যাঁ স্টুডেন্ট স্ট্রং উইক বলতে কিছু নেই, কারো একটু ক্যাচ করতে সময় বেশি লাগে, কারো একটু কম লাগে। যার একটু বেশি সময় লাগে সেও যেন ক্যাচ করতে পারে, এই নাম্বার অফ ক্লাসেস থাকবে, এনাফ ক্লাসেস রেকর্ডেড থাকবে, লাইভ ক্লাস থাকবে, এক্সামের মাধ্যমে তুমি চেক করতে পারবা। সো অ্যাগেইন স্টে কানেক্টেড উইথ মেরিটো, লেটস ক্র্যাক ইট। আমি আবার যাই, হ্যাঁ ঠিক আছে, আমার কথা প্রায় শেষ। এগেইন থ্যাংক ইউ, অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট ক্লাস উইথ ইউ, ঠিক আছে? সো এনি ভুল ত্রুটি সবই মার্জনীয়, অ্যান্ড উইল সি ইউ এগেইন। সো থ্যাংক ইউ।